সীমা রান্না করতে ভীষণ পরিমাণে পছন্দ করে। তার জীবনের একমাত্র ভালোবাসার জিনিস হলো বিভিন্ন ধরনের খাবার রান্না করা, আর সেই রান্না লোকেদেরকে খাইয়ে তাদের মন জয় করা। আর সেই রান্না যদি বিরিয়ানি হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ সীমার হাতে রান্না করা বিরিয়ানির স্বাদ অনবদ্য। সীমা এত সুন্দর এবং সুস্বাদু বিরিয়ানি রান্না করে যে বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানি তার রান্না করা বিরিয়ানির সামনে হার মেনে যায়। এমনই একদিন সে বাড়িতে সবার জন্য বিরিয়ানি রান্না করছিল। সেই সময় সীমা রান্নাঘরে জানালা দিয়ে দেখে যে পাশে সোসাইটির সকল সদস্যরা বসে হই হই করে পিকনিকে যাচ্ছে। এর ফলে তারও পিকনিকে যেতে ভীষণ ইচ্ছা করে, আর সেই জন্যই সে তার দুই বান্ধবী চম্পা এবং টুম্পার সঙ্গে দেখা করে। আর দেখা করার সময় সে টিফিন বাক্সে করে গরম গরম বিরিয়ানি প্যাক করে নিয়ে যায়। এই চল না, আমরা সবাই মিলে বাসে করে পিকনিক করতে যাই। এই শীতকালে আমরা কোথাও পিকনিক করতে যাইনি, আমার আর মন মানতে চাইছে না। পিকনিক করতে যাব, ভালো মন্দ খাবার খাবো। হ্যাঁ ঠিকই বলেছিস, কারণ আমিও ফেসবুকে সবার পিকনিকের ফটো দেখতে দেখতে একেবারে ডিপ্রেশনে চলে যাচ্ছি। চল আমরা সবাই বরং এই সপ্তাহের রবিবারে গিয়ে পিকনিকটা করেই আসি। আরে পিকনিকে যাব বলে লাফালেই হলো না, আমাদের 3টে মেয়ে মানুষের পক্ষে একটা পিকনিক অ্যারেঞ্জ করা সম্ভব নাকি? পিকনিকের বাস বুক করা, তারপর পিকনিকে গিয়ে খাওয়া দাওয়া করব, তার জন্য রান্নার রাঁধুনি ঠিক করা, অনেক রকমের কাজ। আরে রান্নার রাঁধুনি নিয়ে চিন্তা করছিস কেন? তোরা ভালো করেই তো জানিস আমি বিরিয়ানি রান্না করতে খুব ভালো পারি, তাই আমি নিজেই পিকনিকে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আর আমি যদি রান্না করি তাহলে রাঁধুনির টাকাটাও কিন্তু বেঁচে যাবে। সীমার এই বুদ্ধি চম্পার বেশ মনে ধরে যায়, কারণ চম্পার হাতের রান্নার স্বাদ মোটেই ভালো নয়। তাই সীমার হাতে রান্না করা সুন্দর বিরিয়ানি খেতে চম্পার বেশ ভালোই লাগে। কিন্তু ব্যাপারটা অপছন্দ হয় টুম্পার। সীমার ভালো বিরিয়ানি রান্না করার জন্য টুম্পা বরাবরই সীমাকে হিংসা করে। টুম্পা হলো এমন একজন মহিলা যে সবসময় লোকের কাছ থেকে প্রশংসা পেতে চায়, কিন্তু লোকের প্রশংসা পায় টুম্পার পরিবর্তে সীমা। না না, তোর বিরিয়ানি রান্না করার কোনো দরকার নেই। তোর হাতের বিরিয়ানি খেতে খেতে সবার মুখ পচে গেছে। আমরা সবাই রাঁধুনি রেখেই পিকনিকে রান্না করাবো। টুম্পার এমন কথা শুনে সীমার একটু খারাপ লাগে, তাই সে কিছু বলে না। পরের দিন তারা সবাই মিলে সোসাইটির লোকেদের সঙ্গে কথা বলে আর পিকনিকে যাওয়ার জন্য নদীর ধারের একটা সুন্দর জায়গা বেছে নেয়। কিন্তু পিকনিকে রান্না করার রাঁধুনি ঠিক করার সময় সকলে সীমার নাম করে। আমাদের সোসাইটিতে এত ভালো রাঁধুনি থাকতে আমাদের আবার রাঁধুনির দরকার হয় নাকি? প্রত্যেক রবিবার যখন সীমাদের রান্নাঘরের সামনে দিয়ে যাই তখন খুব সুন্দর বিরিয়ানির গন্ধ বের হয়, সুতরাং পিকনিকে সীমায় বিরিয়ানি রান্না করবে। ব্যাস, তাহলে আর কোনো সমস্যার ব্যাপার থাকলো না। কাল সকালবেলা আমরা সবাই মিলে বাসে করে নদীর ধারে পিকনিক করতে চলে যাব। আর সীমা, তুই কিন্তু ভালো করে বিরিয়ানি রান্না করার জিনিসপত্রগুলো গুছিয়ে নিস। নদীর ধারে গিয়ে আমরা তোকে বাসনপত্র বুক করে দেব, আর তারপর তুই সুন্দর করে বিরিয়ানি রান্না করে ফেলবি। সীমাকে নিয়ে বেশি আদিক্ষেতা। সবাই এমন করছে যেন ও একাই বিরিয়ানি রান্না করতে পারে। সোসাইটিতে যখন কোনো অনুষ্ঠান হবে তখনই সীমা রান্না করবে, এখন পিকনিকেও সীমা রান্না করবে, আর আমি কোথাও নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবো না। যত সব বাড়াবাড়ি। পরের দিন সকালবেলা সবাই মিলে পিকনিকে যাওয়ার জন্য হই হই করতে করতে বাসে উঠে পড়ে। 1 ঘন্টা পেরিয়ে গেলে তারা পিকনিক স্পটে পৌঁছে যায়। খুব সুন্দর একটা নদীর ধার দেখে এবং তার পাশে পার্ক দেখে সকলে ভীষণ পরিমাণে উত্তেজিত হয়ে পড়ে। পিকনিক করতে গিয়ে শীতকালে এত সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া এবং নদীর জলের আওয়াজ একেবারে সকলের মন ভালো করে দেওয়ার মতো ছিল। তোমরা সবাই আনন্দ করো, আমি তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্না করা শুরু করে দিই, কারণ এতজনের মটন বিরিয়ানি রান্না করতে অনেক সময় লাগবে। আমার রান্না করা শেষ হয়ে গেলে দুপুরবেলা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করব। সবাই নিজেদের মতো পিকনিকে আনন্দ করতে শুরু করে। বাচ্চারা পার্কে গিয়ে খেলনা ছড়ে এবং বড়রা রমেশ এবং সোসাইটির অন্যান্য পুরুষ মানুষেরা মিলে সীমাকে বিরিয়ানি রান্না করার জন্য যাবতীয় জিনিসপত্র এবং বড় উনুনের ব্যবস্থা করে দেয়। সীমা সকলের জন্য বিরিয়ানি রান্না করা শুরু করে। এই চম্পা, টুম্পা, তোরা আমাকে একটু হেল্প কর, কারণ এর আগে কোনোদিনও তো আমি এরকম 50 জনের বিরিয়ানি রান্না করিনি। আজকে তোদের হেল্প ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। আরে তুই এমন করে বলছিস কেন? আমরা তোকে হেল্প করব বলে সেই কখন থেকে দাঁড়িয়ে আছি বলতো? আর তুই ভাবলি কি করে যে তুই একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি রান্না করবি আর আমরা তোকে হেল্প করব না? চম্পা সীমাকে বিরিয়ানি রান্না করতে সাহায্য করার জন্য রাজি হলেও বদমাইশ টুম্পা তাতে ব্যাগরা দেয়, কারণ সে একেই সীমার বিরিয়ানি রান্না করা নিয়ে এত বাড়াবাড়ি সহ্য করতে পারছে না। তার উপর কিছুতেই সীমাকে রান্না করতে সাহায্য করা তার একেবারেই অপছন্দ।
কেন রে, তোর আবার আমাদের হেল্পের দরকার নাকি? তুই নাকি এত বিখ্যাত বিরিয়ানি রান্না করিস, তোর কাছে বিরিয়ানি রান্না করা তোর বাঁ হাতের খেলা, তাহলে তোর আবার আমাদের হেল্প লাগবে কেন? এই বলে টুম্পা সেখান থেকে চলে যায়, কিন্তু সীমা তাতে কিছু মনে করে না, কারণ সে ভালো করেই জানে টুম্পার কাছ থেকে এরকম কথাই আশা করা সম্ভব। তাই সে চম্পার সাহায্য নিয়ে বিরিয়ানি রান্না করা শুরু করে দেয়। চম্পা সীমাকে চাল, মাংস এবং অন্যান্য আনাজপত্র ধুয়ে দেয়। সীমা ভালো করে বিরিয়ানির মাংস কষা, মিঠা আতর, খোয়া ক্ষীর, আলু, ডিম এবং বেরেস্তা ছড়িয়ে বিরিয়ানি কষিয়ে হাঁড়িতে দম দিয়ে দেয়। কিন্তু সেই সময় নদীর ধারে ফুরফুরে হাওয়ায় উনুন জ্বলতে ভীষণ পরিমাণে সমস্যা হয়। এই চম্পা, এই রান্নার জায়গাটা যদি চারপাশ দিয়ে বড় ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া যেত তাহলে আমার রান্না করতে খুব সুবিধা হতো। কারণ দেখ না, নদীর ধারে হাওয়ার জন্য উনুন নিভে যাচ্ছে। আমি কিভাবে তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করি বলতো এবার? সেই সময় সেখানে রমেশ চলে আসে। কি হলো? সে ব্রেকফাস্ট করেছে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তোমার বিরিয়ানি রান্না কত দূর? বাচ্চাটা তো খিদে চোটে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই তো রমেশ দা, তুমি একটু রান্না করার জায়গাটা ত্রিপল দিয়ে ঢেকে দাও না, না হলে দেখো এই বিরিয়ানি রান্না করার উনুনটা বারবার হাওয়াতে নিভে যাচ্ছে, তাই রান্না করতে ভীষণ সমস্যা হচ্ছে। সীমা এবং চম্পার কথা মতো রমেশ তাড়াতাড়ি করে একটা বড় ত্রিপল দিয়ে রান্না করার জায়গাটা ঢেকে দেয়, ফলে উনুন আর নিভে যায় না। কিন্তু এখানেই সমস্যা শেষ হয় না। সীমা বিরিয়ানি রান্না করছে, এমন সময় তার পেট গুড়গুড় করে। এই চম্পা, আমার ভীষণ পরিমাণে পেট গুড়গুড় করছে, তুই একটু বিরিয়ানির হাঁড়িটা লক্ষ্য রাখবি। আমি এক্ষুনি বাথরুমে যাবো আর আসবো। আসলে সকাল সকাল পিকনিক করার জন্য বেরিয়েছি তো, তাই ভালো করে পেট হালকা করা হয়নি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি যা, আমারও ভীষণ জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি ফিরে আসবি। সীমা তাড়াতাড়ি করে শৌচালয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সে ফিরে আসে। সে চম্পার সঙ্গে মিলে উনুন থেকে বিরিয়ানির হাঁড়ি নামায়। নদীর পার মটন বিরিয়ানির গন্ধে একেবারে ভরে ওঠে। কেউ আর নিজের লোভ সামলে রাখতে পারে না। সবাই মিলে ত্রিপল পেতে নদীর ধারে পিকনিকের বিরিয়ানি খেতে বসে পড়ে। সীমা এবং চম্পা মটন বিরিয়ানির হাঁড়ি খুলে সকলের পাতে মটন বিরিয়ানি পরিবেশন করে দেয়। মটন বিরিয়ানির গন্ধ অসাধারণ হলেও সেই বিরিয়ানির স্বাদে কেমন হয়েছে তা জানার জন্য সীমা ভীষণ পরিমাণে উদ্গ্রীব হয়ে বসে থাকে। কেমন হয়েছে খেতে আমার তৈরি করা মটন বিরিয়ানি? আমি জানি সবাই আমার বিরিয়ানির প্রশংসা করবে, কিন্তু তবুও এর আগে কখনো এরকম বিরিয়ানি রান্না করিনি তো, তাই আপনাদের সবার কাছ থেকে জানতে চাইছি বিরিয়ানিটা কেমন হয়েছে। সবাই সেই বিরিয়ানি খেয়ে মুখ থেকে থু থু করে ফেলে দেয়। মটন বিরিয়ানি একেবারে নুনে পোড়া হওয়ায় কেউ আর এক গাল বেশি বিরিয়ানি মুখে তুলতে পারে না। ছি ছি ছি, তুমি এত বাজে বিরিয়ানি রান্না করো? আগে জানলে তো তোমাকে দিয়ে পিকনিকে বিরিয়ানি কখনোই রান্না করতে দিতাম না। আমাদের পিকনিক করার মুডটাই নষ্ট করে দিলে। খুব বাজে খেতে হয়েছে, পুরো নুনে পোড়া, তারপর আবার বেশি বেশি ঝাল দিয়েছো। ছি। পিকনিকে উপস্থিত সকলে মিলে একটা দানাও মটন বিরিয়ানি আর খেতে চায় না। তারা সবাই মিলে রেগে গিয়ে বিরিয়ানি নদীর জলে ভাসিয়ে দেয়। সীমা কিছুতেই বিরিয়ানির দুর্দশার কারণ খুঁজে পায় না, তাই সে নিজেও টেস্ট করে দেখে যে মটন বিরিয়ানি সত্যিই খুবই খারাপ খেতে হয়েছে। চম্পা, আমি বাথরুমে যাওয়ার আগে তোকে দিয়ে বিরিয়ানিটা টেস্ট করিয়ে গিয়েছিলাম, আর নিজেও তো বিরিয়ানি টেস্ট করেছিলাম। তখন এই মটন বিরিয়ানি খেতে ভালোই হয়েছিল, কিন্তু এখন এই মটন বিরিয়ানি আর মুখে দেওয়া যাচ্ছে না কেন? ইস, বিরিয়ানিটা একেবারে নুনে পুড়ে গেছে। ছি, থু থু। আমাকে সত্যি করে বল চম্পা, কারণ এর আগে আমি কখনো খারাপ বিরিয়ানি রান্না করিনি। আমি শৌচালয়ে যাওয়ার সময় তোর উপর বিরিয়ানির হাঁড়ির দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। আমার এখন মনে হচ্ছে তুই ইচ্ছা করে বিরিয়ানিতে নুন মিশিয়ে দিয়েছিস, যাতে সবাই আমাকে খারাপ বলে, তাই তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি সীমা? আমি ইচ্ছে করে এমন কাজ কেন করব? আর যেখানে আমি তোকে বিরিয়ানি রান্না করতে এতটা সাহায্য করলাম, তুই আমাকেই ভুল বুঝলি? এই দাঁড়া দাঁড়া, আমার একটা কথা মনে পড়েছে। তুই যখন বাথরুমে গিয়েছিলিস তখন রমেশ দা আমাকে ডাকছিল। হ্যাঁ তাই তো, আর এই কথাটা আমাকে টুম্পা এসে বলেছিল। আসলে শিবা যখন শৌচালয়ে চলে যায় তখন টুম্পা চম্পার কাছে এসে বলে, কিরে, ওই বিরিয়ানির রাঁধুনি সীমা কই গেল? এতজনের মটন বিরিয়ানি রান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়লো নাকি? মোটেই নয়। আর তুই এখানে কি করতে এসেছিস? যা গিয়ে নদীর ধারে থালা পেতে বসে পড়। সীমা শৌচালয় থেকে বেরোলে আমি আরো দুজনে বিরিয়ানি পরিবেশন করব, তারপর একেবারে গান্ডে পিন্ডে বিরিয়ানি গিলে নিস, কেমন? ছাড়, ওসব কথা বাদ দে। তোর সাথে আমি এখন ঝামেলা করতে চাই না। যেই দরকারে এসেছি সেটা তো বলতেই ভুলে গেলাম। তোকে রমেশ দা বাইরে ডাকছে। নদীতে নাকি কুমির দেখা গেছে। আমি কুমির দেখেই আসলাম, এবার তুই গিয়ে কুমির দেখে আয়, যা। নদীতে কুমির দেখতে পাওয়ার কথা শুনে চম্পা খুবই উত্তেজিত হয়ে পড়ে। তাই সে টুম্পার উপর বিরিয়ানির হাঁড়ির দায়িত্ব দিয়ে কুমির দেখতে চলে যায়। সেই সুযোগে টুম্পা বিরিয়ানির হাঁড়ির ঢাকনা খুলে তার মধ্যে অতিরিক্ত বেশি বেশি নুন এবং ঝাল মিশিয়ে দেয়, আর সেই সাথে আগের মতো করে বিরিয়ানির ঢাকনাটা চাপা দিয়ে দেয়।
পিকনিকে সবাইকে মটন বিরিয়ানি খাইয়ে প্রশংসা কুড়ানো বের করে দেব। যত সব বদমাইশি, এখন সবাই গিলুক বেশি বেশি নুন দেওয়া আর ঝাল দেওয়া বিরিয়ানি। তারপর যখন পেট খারাপ হবে তখন পিকনিক করতে এসে নদীর ধারে পটি করতে বসে পড়বে। অন্যদিকে চম্পা দৌড়ে দৌড়ে নদীতে কুমির দেখার জন্য গেলে রমেশ তার উপর হেসে ওঠে। আরে তুমি পাগল নাকি চম্পা? নদীতে কুমির অনেক বছর আগে দেখা গিয়েছিল, আর এখন কোনো কুমির দেখা যায় না। তোমার সাথে টুম্পা ইয়ার্কি মেরেছে, আর আমি টুম্পাকে কোনো নদীতেই কুমির দেখাইনি, বুঝেছো? টুম্পাকে গিয়ে আমি এমন ঝাড় ঝাড়বো না, আমার সাথে ইয়ার্কি করা বেরিয়ে যাবে। আমাকে বলে নাকি নদীতে কুমির দেখা যাচ্ছে। যত সব ফালতু বোকা বানানো ইয়ার্কি। এই বলে চম্পা আবার বিরিয়ানির হাড়ির কাছে ফিরে যায়, কিন্তু ততক্ষণে টুম্পা নিজের কাজ সেরে উধাও হয়ে যায়। চম্পা কোথাও আর টুম্পাকে দেখতে পায় না। এই ঘটনা জানতে পেরে সবাই টুম্পার উপরেই সন্দেহ করতে শুরু করে। আমি জানতাম আমি ভালো রান্না করি বলে তুই আমাকে হিংসা করিস, কিন্তু এটা তুই ভুলে গেলি যে এখানে আমরা সবাই মিলে একসঙ্গে মজা করে পিকনিক করতে এসেছি, আর তুই বিরিয়ানির হাড়িতে নুন আর ঝাল মিশিয়ে সেই পিকনিকের মজাটাই একেবারে নষ্ট করে দিয়েছিস। চম্পা মিথ্যা কথা বলছে। আমি কেন হাড়িতে নুন আর ঝাল মেশাতে যাব? হ্যাঁ, আমি রমেশদার নামে মিথ্যা কথা বলেছিলাম ঠিকই। নদীতে কুমির দেখা নিয়ে আমি আমার বান্ধবীদের সঙ্গে একটা মজাই আর কেউ করতে পারবো না। তাহলে আমি যখন বাথরুমে গেলাম তখন তুই কেন ইয়ার্কি করতে আসলি? তুই তো আমার কাছে এসেও কুমির দেখার কথা বলতে পারতিস। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। তোর সত্যি আমরা সবাই বুঝতেই পারছি। সীমার কথা শুনে টুম্পা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, তাই সে নিজের মুখেই শেষ পর্যন্ত সব সত্যি কথা স্বীকার করে। আমার ভুল হয়ে গেছে। সত্যি সকলে তোর হাতে রান্না করা বিরিয়ানির এত প্রশংসা করে যে আমি হিংসায় জ্বলে পুড়ে মরে যেতাম। তাই আমি ইচ্ছা করে নুন আর ঝাল মিশিয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দে প্লিজ। এখন আর এসব কথা বলে কি হবে? এক হাঁড়ি বিরিয়ানি রান্না করতে অনেক টাকা খরচ হয় আর অনেক কষ্টও হয়, আর তুই নিজের হিংসার বশে সব কষ্টের উপর জল ফেলে দিলি। তুই আবার বিরিয়ানি রান্না কর সীমা। এবার বিরিয়ানির সব খরচা আমি দেব। তারপর আমরা নদীর ধারে বসে সবাই একসঙ্গে বিরিয়ানি খাবো, আর আমি বিরিয়ানি রান্নার জন্য তোকে হেল্প করব। টুম্পা নিজের টাকা দিয়েই বিরিয়ানি রান্না করার জন্য সমস্ত সরঞ্জাম কিনে এনে দেয়। ফলে সীমা আবার সকলের জন্য পিকনিকে মটন বিরিয়ানি রান্না করে, আর এবার বিরিয়ানির স্বাদ একেবারে অপূর্ব হয়। সকলে মিলে মজা করে সীমার হাতের বিরিয়ানি খেয়ে নদীর ধারে পিকনিক করে। অহনা তার মা সঙ্গীতা দেবী এবং বাবা মদন বাবুর সঙ্গে বাস করত। অহনা এবং তার মা দুজনেই পেটুক প্রকৃতির ছিল। তারা যে কোনো খাবার খেতে খুবই ভালোবাসত। যে কোনো খাবার চোখের সামনে দেখতে পেলে তারা কিছুতেই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারত না। মদন বাবু তাদের এরকম আচরণের জন্য প্রায় সময় বিরক্ত হয়ে উঠত, কারণ তারা এতটাই পেটুক ছিল যে মদন বাবুর কথা চিন্তা না করেই বেশিরভাগ সময় সমস্ত খাবারটাই খেয়ে নিত। এমনই একদিন সকালবেলা। কি সকালে দেখলাম তোমরা কতটা তরকারি করলে, কতগুলো রুটি করলে, আর আমার জন্য মাত্র একটা রুটি আর তরকারি কই? আর যদিও একটু আচার দিয়েছো তা তো আবার অনুবীক্ষণ যন্ত্রতে দেখতে হবে মনে হয়। না বাবা, আসলে মা তোমার জন্য 4টে রুটি আর তরকারি রেখেছিল, কিন্তু আমি যে এখনই রান্নাঘরে তোমার খাবারটা আনতে গেলাম আর খাবারগুলো দেখে আমার খুব খিদে পেয়ে গেল। সেই জন্য আমি 3টে রুটি দিয়ে সব তরকারি খেয়ে ফেললাম। আর একটু বেশি তরকারি থাকলে হয়তো আমি এই রুটিটাও খেয়ে ফেলতাম। তারপর মনে হলো এটা তো তোমার খাবার, তাই একটু আচার দিয়ে নিয়ে এসেছি। একটু আগেই তো তোরা সকালের খাবার খেলি, তারই মধ্যে তোদের আবার খিদে পেয়ে গেল। তোদের কি মামের খাবার দেখলেই খিদে পাই? শুধু শুধু আমাকে একটা রুটি না দিলেও পারতিস। আমি খাবো না, এটা বরং তুই খেয়ে নে। ঠিক আছে বাবা, তুমি খাবে না বলছো যখন, তখন আমিই খেয়ে নিচ্ছি। আচার দিয়ে রুটি খেতে খারাপ লাগবে না। এই দাঁড়া দাঁড়া, তুই তো তোর বাবার ভাগের খাবার থেকে 3টে রুটি খেয়ে নিলি, আর এখন আবার এই রুটিটা খাবি? এটা আমি খাবো। আজকে সকালবেলা তুই আমার থেকেও 5টা রুটি বেশি খেয়েছিস। এরকম করে কেন বলছো বলো? মায়েরা তো নিজেরা না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, আর আমি তো বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে যদি আমি ভালো মন্দ খাবার খেতে না পারি তাহলে? ও আচ্ছা, আর যদি ধর তোর অনেক ভালো ঘরে বিয়ে হলো আর ওখানে তুই খুব ভালো মন্দ খাবার খাচ্ছিস, তাহলে কি তুই আমাকে তোর শ্বশুর বাড়িতে ডেকে খাওয়াবি? আর আমি যে বাড়ি থেকে চলে যাব তখন যে তুমি আমার ভাগের খাবারগুলো সব একা একা খাবে তার বেলা? এভাবেই একটা রুটির জন্য অহনা এবং তার মাকে ঝগড়া করতে দেখে মদন বাবুর আর কিছু বলার থাকে না। তাদের ঝগড়া থামানোর জন্য মদন বাবুর কাছে একটাই উপায় ছিল। সে কোনো কথা না বলে রুটিটা মুড়িয়ে নিয়ে নিজের মুখের মধ্যে ভরে নেয়। তোমরা যে রুটিটার জন্য ঝগড়া করছিলে সেই রুটিটা আমি খেয়ে নিয়েছি, সুতরাং দয়া করে তোমরা ঝগড়া বন্ধ করো। এই বলে মদন বাবু সেখান থেকে চলে যায়।
এরকম ভাবে সময় কাটতে থাকে। অহনার পড়াশোনা শেষ হয়ে গেলে তার বাবা তার জন্য বিয়ে ঠিক করে। অমল নামে এক ছেলের সঙ্গে অহনার বিয়ে ঠিক করা হয়েছিল। অমলের পরিবার মধ্যবিত্ত ছিল। সে প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। সে দেখতে খুবই লম্বা এবং হ্যান্ডসাম হওয়ায় অহনা তাকে খুব পছন্দ করেছিল। দুই পরিবারের সহমতে তাদের বিয়ে 3 মাস পর ঠিক করা হয়েছিল। এরই মাঝে অহনা এবং অমল আলাপ পরিচয় করার জন্য 2-1 বার দেখা করে। অহনা, তোমার আমার সম্পর্কে কিছু জানার থাকলে তুমি জিজ্ঞাসা করতে পারো, আর তোমার নিজের ব্যাপারে কিছু বলতে চাইলে তুমি বলতে পারো। আর আমার মনে হয় সবটাই তুমি আমার ব্যাপারে অলরেডি জেনে গেছো। আগে তুমি খাবারটা অর্ডার করো প্লিজ, আমার খুব খিদে পেয়েছে। আসলে আমি না খেতে খুব ভালোবাসি। ও সরি, আমার তোমাকে আগেই জিজ্ঞাসা করা উচিত ছিল। আচ্ছা, তুমি কি খাবে মেনু কার্ড থেকে অর্ডার করো। কিছুক্ষণের মধ্যে খাবার চলে এলে অহনা এবং অমল খাবার খেতে খেতে গল্প করে। অহনা অমলের সামনে খুবই নম্র ভদ্রভাবে খাবার খায়। আচ্ছা অমল, আমি বিয়ে করে তোমাদের বাড়িতে যাওয়ার পর তোমরা নতুন বউয়ের আপ্যায়ন করবে তো? মানে আমি দেখেছি সব জায়গায় শুধু জামাইদের সেবা যত্ন করা হয়, নতুন বউয়ের দিকে কেউ সেরকম খেয়ালই করে না। আমি কিন্তু নতুন বউ হয়ে যখন তোমাদের বাড়িতে যাব, আমাকে অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে হবে। অহনার কথা শুনে অমল হাসতে হাসতে বলে, হ্যাঁ নিশ্চয়ই অহনা, মা তো এখন থেকেই সবকিছু ঠিক করে রাখছে। নতুন বউ বাড়িতে এলে নতুন বউকে কি কি রান্না করে খাওয়াবে। তুমি কি কি খেতে ভালোবাসো আমাকে বলো, আমি মাকে বলে দেবো, কোনো অসুবিধা নেই। আমি সব খেতে ভালোবাসি। আমি কোনো খাবারকে অবহেলা করি না। তবে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, মটন কষা, পোলাও, নুডলস, চিলি পনির, এই খাবারগুলো আমার খুব ফেভারিট। অহনা যতক্ষণ অমলের সঙ্গে থাকে ততক্ষণ সে শুধু খাবারেরই গল্প করে। বাড়িতে এসে অহনা তার মাকে বলে, মা, আমি এবার শ্বশুর বাড়িতে চলে যাব। আর অমল আমাকে বলেছে আমার শাশুড়ি মা আমাকে আমার পছন্দের খাবার রান্না করে করে খাওয়াবে। এবার তোমার কি হবে মা? তোমাকে ছাড়া আমি খুবই সুস্বাদু খাবার একা একা খাবো। তুই আমার সঙ্গে এরকম করতে পারবি? তুই তো জানিস আমাকে খাবারের লোভ দেখালে আমি পাগল হয়ে যাই। তুই আমাকে তোর শ্বশুর বাড়িতে নিয়ে চল না। তুই যখন যাবি তখন আমাকেও নিয়ে যাবি, তাহলে আমিও তোর সাথে তোর শ্বশুর বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খেতে পারবো। সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছে করছে জানো তো মা, তোমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার। কারণ আমি নতুন জায়গায় গিয়ে নতুন বউ বেশি বেশি খাবার তো খেতে পারবো না, আমার তো লজ্জা করবে। একজন কেউ খাওয়ার মতো সঙ্গী থাকলে যেমন তুমি, তাহলে আমার আর খেতে কোনো লজ্জা করবে না। কিন্তু তুই কি করে আমাকে নিয়ে যাবি? বিয়ের পর মেয়েরা কি নিজের মাকে নিয়ে প্রথমবার শ্বশুর বাড়িতে যায়? যাই না সে তো আমিও জানি, কিন্তু আমার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে। আমি বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে যাব তখন আমি খুব কান্নাকাটি করব, আর আমি বলবো আমি আমার মাকে ছাড়া কিছুতেই যেতে চাই না। আর আমি এমন ভাবে কান্নাকাটি করব যাতে কেউ না বলতে পারে না। আর আমি এমন ভাবে নাটক করব যাতে তোমাকে নিয়ে যেতে সবাই রাজি হয়ে যায়। এরকম ভাবে অহনা তার মাকে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করতে থাকে। দেখতে দেখতে অহনার বিয়ের দিন চলে আসে। অহনা এবং অমলের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর সবাই যখন অহনাকে গাড়িতে উঠতে বলে তখন অহনা খুবই জোরে জোরে নাটক করে কাঁদতে থাকে। আমি আমার মাকে ছাড়া যাব না। আজ পর্যন্ত আমি আমার মাকে ছাড়া কখনো থাকিনি। আমি আমার মাকে নিয়েই শ্বশুর বাড়ি যাব, আর না হলে আমি যাব না। অহনার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়। অমল অহনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও অহনা কিছুই বুঝতে চায় না। সঙ্গীতা দেবীও তার মেয়ের সঙ্গে সঙ্গে কান্নার নাটক করে। আমার মেয়েটা ভীষণ জেদি। জামাই বাবা, তোমরা যদি কিছু মনে না করো, তোমরা আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। আমি 2-1 দিন ওখানে থেকে আমার মেয়েকে বুঝিয়ে ঠিক বাড়ি চলে আসবো। না হলে যে আমার মেয়ে যেতে চাইছে না। এ কি বলছেন আপনি? আপনার মেয়ে একা যেতে চাইছে না, আপনি অন্য কাউকে পাঠান। কিন্তু মেয়ের সঙ্গে যে মা শ্বশুর বাড়িতে যাবে এরকম তো কোনো নিয়ম নেই। লোকজন শুনলে কি বলবে? অমলের মা অহনাকে নিয়ে যেতে না চাইলেও অমল তার শাশুড়ি মায়ের কথা ফেলতে পারে না। ওসব নিয়ম তো মানুষই তৈরি করেছে মা। একটা মেয়ের কাছে তার মাই সবচেয়ে কাছের, তাই অন্য কেউ যখন মেয়ের সঙ্গে শ্বশুর বাড়িতে যেতে পারে তখন মা কেন পারবে না? আপনি চলুন, কোনো অসুবিধা নেই। অহনা, এবার তুমি খুশি তো? এভাবেই অহনা তার মাকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। অমলদের বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়। অহনার মাকে নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতে থাকে, কিন্তু অহনা কিংবা তার মায়ের কিছুই যায় আসে না। তারা শুধুমাত্র খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অহনা এবং তার মাকে খাবার খাওয়ার জন্য ডাকা হয়। তারা খুবই খুশি হয়ে খাবার খাওয়ার জন্য টেবিলে গিয়ে বসে পড়ে। বৌমা, তুমি আর তোমার মা খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে। আসলে অমল আর ওর বাবা একটা দরকারি কাজে বাইরে গেছে, ওরা এলে আমি ওদের সঙ্গে খেয়ে নেব।
তোমরা দুজনে খেয়ে নাও, মায়ের সঙ্গে বসে খেয়ে নাও, কেমন? এই শুনে অহনা কোনো কথা না বলেই তার মায়ের সঙ্গে খাবার খেতে বসে পড়ে। এই দেখে অহনার শাশুড়ি মা ভীষণ পরিমাণে অবাক হয়। তার শাশুড়ি মা ভেবেছিল অহনা হয়তো বলবে অমল এবং তার বাবা বাড়িতে ফিরলেই সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে, কিন্তু অহনা এমন কিছুই বলে না। টেবিলে রাখা খাবার দেখে অহনা এবং তার মায়ের খুবই লোভ হয়, কিন্তু নবনীতা দেবীর সামনে দাঁড়িয়ে থাকায় তারা নিজেদের ইচ্ছে মতো খাবার খেতে পারে না। তখনই কেউ একজন নবনীতা দেবীকে কোনো এক কাজের জন্য ডাকতে আসে, তাই সে কিছুক্ষণের জন্য সেখান থেকে চলে যায়। মা, এখানে কেউ নেই, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যা খাবার আছে সব খেয়ে শেষ করতে হবে। কি করছো কি তুমি? আমার মতো 2 হাত দিয়ে খাও। তোমাকে শ্বশুর বাড়িতে কেন নিয়ে এসেছি? খাওয়ার জন্য তো। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি, কিন্তু এত কম আয়োজন কেন করেছে বলতো? তুই তো বলেছিলি তোর শাশুড়ি মা অনেক ভালো ভালো খাবার রান্না করবে। আরে সব খাবার কি একেবারে রান্না করবে? এখন তো অনেক দিন বাকি, এখন যা পাচ্ছ সেটাই খাও। কয়েক মিনিটের মধ্যেই অহনা এবং তার মা টেবিলে রাখা সমস্ত খাবার খেয়ে সাবর করে দেয়। কিছুক্ষণ পরে নবনীতা দেবী এসে টেবিলে কোনো খাবার না দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ নবনীতা দেবী বাড়ির সকলের জন্য যা খাবার রান্না করেছিল সবটাই টেবিলের উপর রেখে দিয়েছিল। 5 জনের খাবার 2 জন মিলে কিভাবে খেয়ে ফেললো এটাই সে বুঝতে পারে না। ওরে বাবা, এটা তো সাংঘাতিক পেটু, 5 জনের খাবার 2 জনে মিলে খেয়ে নিল। ইস, কোনো লজ্জা বলে জিনিস নেই। বৌমার মাটা কিরকম লজ্জাহীন মানুষ, নির্লজ্জের মতো মেয়ে শ্বশুর বাড়িতে এসে এখন কারি কারি খাবার খাচ্ছে। আসলে খাবারগুলো খেতে খুব দারুণ হয়েছিল মা। আপনি এত টেস্টি খাবার রান্না করেছেন যে আমরা সব খাবার খেয়ে ফেলেছি, মানে আমাদের ভাগে সব খাবার খেয়ে ফেলেছি। আমরা খাবার নষ্ট করতে পছন্দ করি না, কি তাই তো মা? এরকম ভাবে সময় কাটতে থাকে। অহনার মা কিছুতেই নিজের বাড়িতে যেতে চায় না। প্রত্যেক দিনই অহনা তার শাশুড়ি মায়ের কাছে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য আবদার করে। টাকা পয়সার টানাটানি সত্ত্বেও নতুন বৌমার আবদার মেটানোর জন্য নন্দিতা দেবী তার বৌমার ইচ্ছা মতো অনেক বেশি পরিমাণে খাবার রান্না করতে থাকে। এখন তাদের বাড়ির সকলেই জেনে যায় যে অহনা এবং তার মা অনেক অনেক খাবার খায়। একদিন নন্দিতা দেবী কোনো উপায় না পেয়ে তার বৌমাকে বলে, বৌমা, বলছি অনেক দিন তো হয়ে গেল, এবার তোমার মাকে বাড়িতে ফিরে যেতে বলো। লোকজন তো এবার তোমার মায়ের নামে নানান কথা বলছে। মেয়ের শ্বশুর বাড়িতে মায়েদেরকে বেশি দিন থাকতে নেই। ঠিক আছে মা, আমি আমার মাকে চলে যেতে বলবো। আসলে আমি আমার মাকে ছাড়া থাকতে পারি না বলে এতদিন মাকে এখানে থাকতে হচ্ছে, না হলে মা অনেক আগেই চলে যেত। এই বলে অহনা তার মায়ের কাছে যায় এবং তার মাকে বাড়ি যাওয়ার জন্য বলে, কিন্তু সঙ্গীতা দেবী কিছুতেই সেখান থেকে যেতে চায় না। এত তাড়াতাড়ি আমি এখান থেকে যাব না, এই তো মাত্র 1 মাস হলো। তুই তোর শাশুড়ি মাকে কিছু একটা বল না। তুই যখন যেটা বলছিস তোর শাশুড়ি মা তো রান্না করে দিচ্ছে। বাড়িতে গেলে কি আমি অত ভালো মন্দ খাবার খেতে পারবো? জানিস তো তোর বাবা কেমন কিপটে। ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি এখন বাড়ি যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নাও, আর তুমি সিঁড়ি থেকে নামার সময় পড়ে যাওয়ার নাটক করবে। ব্যাস, তারপর তুমি বলবে তোমার পায়ে লেগেছে, কোমরে লেগেছে, তাই তুমি হাঁটতে পারছো না। তারপর 1 মাস তুমি আবার এখানে থেকে যাবে, মা মেয়ে দুজনে মিলে আবার ভালো ভালো খাবার খাবো। ঠিক তখনই সেখানে অমল এবং তার মা চলে আসে। ছি বৌমা, এরকম করতে তোমার লজ্জা করছে না? শুধুমাত্র ভালো ভালো খাবার খাওয়ার জন্য তোমরা এতটা নিচে কিভাবে নামতে পারো? কিরে অমল, তোকে আমি বারবার বলেছিলাম তো এই মেয়েটা সুবিধের নয়, একে বিয়ে করিস না। এই মেয়েটা তো খেয়ে খেয়ে আমাদের পুরো পরিবারটাই এবার ধ্বংস করে দেবে। আর আপনি আপনার মেয়েকে তো কোনো শিক্ষাই দিতে পারেননি, কারণ আপনার মধ্যেই তো কোনো শিক্ষা নেই। নিজের মেয়েকে শিক্ষা দেবেন কিভাবে? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি অহনা। কোনো জিনিসটা অতিরিক্ত ভালো নয়, আর খাবার প্রতি এত লোভ লালসা করাও কখনো উচিত নয়। আমাদের সম্পর্কের একটা নতুন সূচনা হচ্ছে, আর তুমি সেটাকে নষ্ট করে দিচ্ছ। এমন কথা শুনে অহনা এবং তার মা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দিন দিদি আর জামাই বাবা, আমার মেয়ের এতে কোনো দোষ নেই। অহনা আমাকে অনেকবার চলে যেতে বলেছে, আমি ইচ্ছা করেই এখানে ছিলাম। আসলে খাবার খাওয়ার লোভে আমরা এসব করে বসেছি। আমি আজকে এখান থেকে চলে যাব। তোমরা দয়া করে আমার জন্য অহনাকে আর কোনো কথা শুনিও না। অহনাও তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। সেদিনই অহনার মা সেখান থেকে চলে যায়। অহনা সেদিনের পর থেকে খাবার খাওয়ার প্রতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অন্যদিকে সেদিনের পর থেকে সঙ্গীতা দেবীও আর বেশি বেশি খাবার খেতে পারে না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।